পাটা সরাতে কি আপনাকে আমন্ত্রণ জানাতে হবে নাকি আমার? উফ, এত ভারী কেন আপনার পা? হুম। এই কথা শুনে অর্ণব অবাক হয়ে নিচে তাকায়। সে গানে এতটাই মগ্ন ছিল যে খেয়ালই করেনি হাই হিল পরা এই মেয়েটি পায়ের উপর সে নিজের পা চেপে ধরে ফেলেছে। নিজের ভুল বুঝতে পেরে সে দ্রুত পা সরিয়ে নেয় এবং তাড়াতাড়ি সরি বলতে যায়, কিন্তু তাকে সুযোগ না দিয়ে মেয়েটি তার আগেই ঝাঁঝালো কণ্ঠে কথা বলে। দেখে তো একদম নতুন মনে হচ্ছে আপনাকে। কোথা থেকে এসেছেন বলুন তো, বেয়াদব ছেলে কোথাকার। চোখ দুটো কি বাড়িতে রেখে এসেছেন? কথাগুলো শুনে অর্ণবের মুখ দিয়ে হাসি বেরিয়ে আসে। সে হাসি চেপে রেখে শান্তভাবে জবাব দেয়, সরি, চোখ বাড়িতে ছিল না, চোখ আমার সাথেই ছিল, তবে তা মনোযোগ দিয়ে অনুষ্ঠানের দিকেই ছিল। বুঝলাম। নতুন আসলে এমন হয় যত সব। আশেপাশে খেয়ালই থাকে না কারো। আর মেয়ে দেখলে তো আরো এগিয়ে আসতে ইচ্ছে করে, তাই না? অর্ণব মেয়েটির দিকে তাকিয়ে একটুখানি হাসে। আসলে তার এই হাসির একটি গোপন কারণ আছে। সে এই ভার্সিটিতে নতুন হলেও সে আসলে শেষ বর্ষে ভর্তি হয়েছে, যা সে মেয়েটিকে বলতে চায় না। আর মেয়েটি হলো রাত্রি। তার পোশাক আশাক এবং চাল চলন এমন যে অনেকে ভাবে এই মেয়েটির তো বিদেশে লেখাপড়ার কথা ছিল। কি করে যে সে ঢাকার ভার্সিটিতে এসে পড়েছে তা কেউ জানে না। রাত্রি হলো দেশের নামকরা একজন বড় ব্যবসায়ীর একমাত্র মেয়ে। বাবার অফুরন্ত সম্পদের কারণে তার ইচ্ছের কোনো কমতি নেই। নিজের ইচ্ছেতেই সে এই ভার্সিটিতে এসেছে। ভার্সিটির প্রতিটি মেয়ের কাছে সে হিংসার কারণ, আর প্রতিটি ছেলের কাছেই সে এক অপার মুগ্ধতা, যাকে সবাই ক্রাশ বলে জানে। অর্ণব আবারও চুপ হয়ে সামনে তাকিয়ে গান শুনতে থাকে। সে বুঝতে পারে তার পেছনে আরো অনেক ছেলে মেয়ে এসে দাঁড়িয়েছে। ভিড়টা এখন আরো বেশি ঘন হয়ে আসে। এরই মধ্যে একটি ছেলে সবাইকে ধাক্কা দিতে দিতে বেপরোয়া ভাবে সামনে এগিয়ে এসেছে। ছেলেটি রাত্রিকে ধাক্কা দিতেই রাত্রি সামলে নেয় এবং ছেলেটির দিকে রাগের দৃষ্টিতে তাকায়। ধাক্কার কারণে রাত্রি সামান্য টাল খেয়ে অর্ণবের গায়ে এসে পড়ে। রাত্রি সেই ছেলেটিকে বকা দিতে শুরু করে। কি হচ্ছেটা কি? দেখে চলতে পারেন না আপনি? ধাক্কা মারছেন কেন? সরি আপু, দেখতে পাইনি। ঠিক সেই সময় ছেলেটি অর্ণবের দিকে তাকায়। চোখ পড়তেই ছেলেটির মুখে এক অপ্রত্যাশিত বিস্ময় ফুটে ওঠে এবং সে বলে ওঠে, ভাইয়া আপনি একা? ছেলেটি তার কথাটা শেষ করতে পারে না। অর্ণব ছেলেটির মুখের দিকে মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। একই সাথে ভিড়ের সুযোগ নিয়ে সে আলতো করে নিজের পাটি ছেলেটির পায়ের উপর সামান্য চাপা দিয়ে থামিয়ে দেয়। অর্ণবের চোখে ওই শীতল দৃষ্টি এবং পায়ের নিচে চাপা পড়া চাপে ছেলেটি ভয়ে একদমই চুপসে যায়। সে আর কোনো কথা বলার সাহস না পেয়ে চুপচাপ সেখান থেকে সরে যেতে থাকে। অর্ণব এবার ভিড় ঠেলে একটু পাশ দিয়ে বের হয়ে ছেলেটির কাছে যায়। ছেলেটির নাম অভ্র। সে এই ক্যাম্পাসে টুকটাক বেয়াদবি করার জন্য বেশ পরিচিত। অর্ণব পেছন দিক থেকে তার কাঁধে হাত রাখতে অভ্র ভয়ে চমকে ওঠে এবং পিছনে তাকিয়ে আবার তোতলাতে শুরু করে। সরি ভাইয়া, আপনি এখানে ছিলে? সাথে সাথে অর্ণব তার মুখটা আলতো করে চেপে ধরে এবং চাপা কঠিন স্বরে কথাগুলো বলে। চুপ করো, শোনো, তোমাকে আমি ভালোভাবে বলছি, এখানে আমাকে আপনি আপনি করে ডাকবে না। আমি তোমার ক্লাসেই পড়ি। গত 2 দিন তো আমার দিকে তাকাওনি। আজ হয়তো তুমি আমাকে চিনতে পারছো, কিন্তু মনে রেখো, অন্য কেউ যেন কোনোভাবেই জানতে না পারে। যদি কেউ জানতে পারে তাহলে তোমাকে আমি এখানেই মেরে ফেলবো। কথাটা যেন তোমার ভালো করে মনে থাকে। আর শোনো, আমাকে তুমি আজ থেকে তুই করে ডাকবে। আজ থেকে আমরা বন্ধু। অর্ণবের চোখ আর কণ্ঠস্বর শুনে অভ্রর শরীর হিম হয়ে আসে। সে বুঝতে পারে এই বন্ধুত্ব অস্বীকার করার কোনো সুযোগ তার কাছে নেই। অর্ণবের এই নতুন পরিচয় গোপন রাখতে সে বাধ্য হয়। এই ঢাকা ভার্সিটিতে তার নতুন জীবন শুরু হচ্ছে এক গোপন খেলা দিয়ে। এই খেলার নিয়ম অর্ণব তৈরি করে। অর্ণব অভ্রকে শাসিয়ে তার মুখ থেকে হাত সরিয়ে নেয়। এই গোপন নির্দেশ দেওয়ার কথাটি শেষ করতে অর্ণব পেছনে তাকিয়ে অবাক হয়ে যায়। তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে রাত্রি। তার চোখে বিস্ময় ও কৌতূহল মেশানো এক কঠোর দৃষ্টি। অর্ণব কিছুটা অপ্রস্তুত হয়ে দ্রুত তার মাথা নিচু করে নেয়। সে বুঝতে পারে তার এই কথোপকথনটি হয়তো রাত্রি শুনে ফেলেছে।
রাগের সাথে রাত্রি অর্ণবকে লক্ষ্য করে কথাগুলো বলে ওঠে। ভার্সিটিতে কি মাস্তানি করতে এসেছেন নাকি আপনি? মুখে বড় বড় দাড়ি, গোঁফ, চুলগুলো তো নাক সমান, কাটেন না কেন? দেখতে তো একদম গাঁজাখোর টাইপের মনে হচ্ছে, যেন নেশাতে সারা দিন পড়ে থাকেন। সে কারণেই বলি, আমার পায়ে কেন মারিয়ে দিলেন, অসহ্য লাগে। কথাটি শেষ করে রাত্রি আর এক মুহূর্ত দাঁড়ায় না, সে হন হন করে হেঁটে চলে যায়। তার সাথে থাকা বান্ধবীরাও অর্ণবের দিকে কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে চলে যেতে থাকে। সবাই তাকে কেমন যেন রহস্যময় দৃষ্টিতে দেখছে। আর এর কারণ হলো অভ্রর মুখ থেকে বেরিয়ে আসা সেই ভাইয়া ডাকটি। অভ্র যদি সবার সামনে এভাবে তাকে ভাইয়া না বলতো তাহলে এমনটা হতো না। অর্ণবের নতুন পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা পুরনো ক্ষমতা হয়তো কারো কারো কাছে সামান্য হলেও প্রকাশ পেয়ে গেছে। সবাই যে যার মতো করে চলে যায়। অর্ণব তখনও সেখানে দাঁড়িয়ে থাকে। সে ভাবতে থাকে আর মুচকি মুচকি হাসে। এই পরিবেশে সবার কাছে সে এখনো অপরিচিত, কেউ তাকে পাত্তা দিচ্ছে না। এই বিষয়টা অর্ণব বেশ উপভোগ করে। কেউ তাকে আর চিনতে পারছে না। এক সময়ের সেই অন্ধকার ক্ষমতা আর জগৎ থেকে বের হয়ে আসার মাঝে এক অন্যরকম মজা খুঁজে পায় অর্ণব। সে নিজেকে সম্পূর্ণ নতুন করে আবিষ্কার করতে চায়। ঠিক তখনই সে দেখলো সনসন শব্দে 7টি দামি R15 বাইক দ্রুত গতিতে ঢাকা ভার্সিটির ভেতরে ঢুকছে। ঢাকা ভার্সিটিতে রাজনীতি মানেই এক ধরনের ক্ষমতা। এখানকার ছাত্র রাজনীতি অনেকের কাছে পাওয়ার বা শক্তির প্রতীক। বাইকগুলোতে যারা আসে, অর্ণব তাদের কাউকেই এই ভার্সিটিতে ছাত্র হিসেবে চেনে না। সে তখন শহীদ মিনারের সিঁড়িতে বসে তাদের কার্যকলাপ দেখছে। বাইকগুলো তারা নির্দিষ্ট একটি জায়গায় রেখে মেয়েদের উদ্দেশ্য করে বাজে মন্তব্য করতে এবং টিচ করতে ব্যস্ত হয়ে পড়ে। তাদের এই আচরণে ক্যাম্পাসের পরিবেশ হঠাৎ করেই কিছুটা থমথমে হয়ে যায়। অর্ণব তাদের কার্যকলাপ দেখতে থাকে এবং মুখে এক চিলতে হাসি নিয়ে বসে থাকে। যে ছেলেটি সবচেয়ে বেশি টিচ করতে থাকে সে হলো ভার্সিটির প্রভাবশালী চেয়ারম্যানের ছেলে, তার নাম শাওন। ক্যাম্পাসের সব ছেলে মেয়ে তাকে পার্থপক্ষে এড়িয়ে চলে, কারণ এই শাওন হলো সবচাইতে বেয়াদব এবং উগ্র প্রকৃতির ছেলে। ক্লাসে পড়ার মাঝেও সে প্রায় সবার সাথে ঝামেলা করে। টিচ করার এক পর্যায়ে একজন শিক্ষক সেখানে আসে। তিনি শাওনকে এমন আচরণ না করার জন্য বোঝাতে যায়। শাওন, তুমি এমন কেন? তোমার আব্বু তো অনেক ভালো একজন ব্যক্তি, আর তার ছেলে হয়ে তুমি কিনা এমন করো, এটা তোমার মানায় না। শাওন স্যারের কথায় কান না দিয়ে উল্টো তাকে অপমান করে। বেশি জ্ঞান দেবেন না স্যার, আমি জানি ভালো খারাপ কি। আর আমার কাজে যে বাধা দেয় তাকে কিন্তু তার ফল ভোগ করতে হয়। সো আমি 2 টাকার বেতনের স্যার, আপনি রাস্তা মাপেন। রিশানের এই চরম অপমানসূচক কথাগুলো শোনার পর স্যারটি আর সেখানে দাঁড়ালো না। তিনি অপমানিত হয়ে মেয়েটি সহ অনুষ্ঠান স্থলের দিকে চলে যায়। তাদের এই কার্যকলাপ দেখে অর্ণব উঠে দাঁড়ায় এবং হাসতে থাকে। তার হাসিটা ছিল যেন সব কিছুতে তুচ্ছ করার হাসি। ঠিক তখনই শাওনদের মধ্যে একটি ছেলে খেয়াল করে যে অর্ণব রিশানের দিকে তাকিয়ে হাসছে। ছেলেটি সঙ্গে সঙ্গে শাওনের দিকে এসে বিষয়টি বলে। ভাই, ওই ছেলেটি তোমার দিকে তাকিয়ে হাসছে, দেখো তো, মনে হয় নতুন এসেছে, হয়তো ফার্স্ট ইয়ারে পড়ে। চলো ওকে একটু র্যাগ করি। শাওন সহ তার দলের সব ছেলে অর্ণবের দিকে এগিয়ে আসে। অর্ণব তখনও সেই সিঁড়িতেই বসে আছে। তাদের আগমন বা তাদের ক্ষমতার প্রতি তার কোনো ভয় বা ভ্রুক্ষেপ নেই। শাওন তার সামনে এসে দাঁড়ায় এবং রুক্ষ স্বরে প্রশ্ন করে। নতুন, হুম। আমার দিকে তাকিয়ে হাসছিলে কেন? অর্ণব চুপ হয়ে যায়। সে শাওনের পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে দেখে নেয়। শাওন আবারও রাগের সাথে জিজ্ঞেস করে। নাম কি তোর? জি অনিক। ভদ্র নাম তো দেখছি। আমার কাজ দেখে খুব মজা করে হাসলি, কেন হাসলে? জানিস আমি কে? অর্ণব কথাটি শুনে আবারও হাসে। তার মুখে টোল পড়া এক মিষ্টি হাসি ফুটে ওঠে। এই ধরনের টোল পড়া হাসি সাধারণত মেয়েদের মুখে দেখা যায়, যদিও দাড়ি গোফের কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু অর্ণব হাসলে তার গালে টোল পড়ে। ওর হাসি দেখে সবাই অবাক হয়, কারণ শাওনের মতো প্রভাবশালী ছেলের সামনে প্রথমবার কোনো ছেলে এভাবে হাসছে, যা তাদের ক্ষমতার প্রতি সরাসরি চ্যালেঞ্জ জানানোর মতো। শাওন রেগে যায় এবং হুমকি দেয়। আবার হাসিস কেন?
তোকে মেরে কিন্তু আমি হাসপাতালে রেখে আসবো। শাওনের দলের অন্য একটি ছেলে তখন তাকে শান্ত করার চেষ্টা করে। ভাই, তাকে নিয়ে একটু মজা করছি। ঠিক বলেছিস। ওই যা তো, ওই যে দূরে একটি ম্যাম দাঁড়িয়ে আছে, যা তাকে এই লাভ লেটার দিয়ে আসবে। ম্যামের সাথে ছাত্রের প্রেম দেখে কেমন সাহস তোর? এই কথা শুনে অর্ণব উঠে দাঁড়ায়, মুখে তখনও সেই রহস্যময়ী হাসিটা লেগেই আছে। সিঁড়ি ভেঙে নেমে সে শাওনকে লক্ষ্য করে বলে, বাঘ কোনোদিন ছোট কাজ করে না, এটা তো ভিজে বিড়ালের কাজ। সাহস তো কেবল দুঃসাহসীরাই দেখায়। কথাটি বলেই অর্ণব আর এক মুহূর্তও দাঁড়ায় না, সে সোজা হেঁটে ভিড়ের দিকে চলে যায়। অর্ণব আজও কিছুটা দেরি করে ভার্সিটিতে ঢুকলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের রাস্তা ধরে সে ধীর পায়ে হাঁটতে থাকে, এক হাত পকেটে গুজে মাথাটা সামান্য নিচু করা থাকে। তার চোখে মুখে এক ধরনের উদাসীনতা খেলা করছে। এই ভার্সিটির পথঘাট তার কাছে এখন ধীরে ধীরে চেনা মনে হয়। ভার্সিটির রাস্তার এক পাশে সুবিশাল গাছগাছালির ছায়াতে নীল রঙের শার্ট পরে রাত্রি আর তার বান্ধবীরা বসে আড্ডা দিচ্ছে। তাদের চারপাশে সব সময় অন্য ছাত্রছাত্রীদের ভিড় জমে থাকে। অর্ণব সেদিকে একবার তাকায়, কারণ রাত্রি নামের মেয়েটির কণ্ঠস্বর কেমন যেন আদুরে ও মিষ্টি, যা কেবল শুনতেই ভালো লাগে। তাদের একদম সোজাসুজি হেঁটে আসতেই রাত্রি অর্ণবকে লক্ষ্য করে ডাক দেয়, এই যে নতুন ছেলে। অর্ণব থেমে যায়। সে জানে এই মুহূর্তে তার আশেপাশে আর কেউ নেই, তাই ডাকটা তাকেই করা হয়েছে। অর্ণব তাদের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে চুপ করে হেঁটে কাছে যায়। তখন রাত্রি খানিকটা কর্তৃত্বের সুরে কথা বলে, এভাবে ভার্সিটিতে কেন আসেন আপনি? আপনার হাঁটা চলা আর পোশাক আশাক কেমন যেন অন্যরকম। কেন, কোনো সমস্যা হয় কি? সমস্যা হয় বই কি, দেখেন তো, চুল বড় বড়, মুখে বড় বড় দাড়ি, আবার নতুন ভর্তি হয়েছেন, কেমন যেন বেমানান লাগে। পাশেই বসে রাত্রির বান্ধবী নাবিলা রসিকতা করে ওঠে, বুঝতে পারছিস না? মনে হয় ছেলেটা ছ্যাঁকা খাইছে। থাম তো, দেখতে কেমন যেন খ্যাত গোছের। এই ছেলের সাথে আবার কেউ প্রেম করবে নাকি? কল্পনাও করা যায় না। অর্ণব তাদের কথা শুনেও কিছুই বলে না। তার মুখে কেবল এক চিলতে রহস্যময় হাসি ফুটে থাকে। সে জানে সে হাসে, কিন্তু কোনো উত্তর দেয় না। অর্ণব চুপচাপ থেকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই রাত্রি আবার বলে ওঠে, এই বেয়াদব, আপনাকে কি যেতে বলেছি আমি? আর আমাদের চেনেন? আমি হলাম এই ভার্সিটির সেরা টপার আর বড় বড় ব্যবসায়ীদের মেয়ে। সবাই আমাদের সালাম দিয়ে চলে, আপনিও চলবেন। এখন ঝটপট নিজের নামটা বলেন তো বাবা। অর্ণব এবারও কোনো কথা বলে না। কয়েক সেকেন্ড সে রাত্রির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার সেই দৃষ্টিতে কোনো ভয় বা বিনয় থাকে না, থাকে কেবল অদ্ভুত এক নীরবতা। এরপর সে আর এক মুহূর্ত নষ্ট না করে গড়গড় করে হেঁটে ক্লাসের দিকে চলে আসে। রাত্রি অবাক হয়ে হাঁ করে থাকে এবং পিছনে থেকে হাবার মতো ডাকতে থাকে। অর্ণব সেদিকে একবারও আর ফিরে তাকায় না। তার চলার গতিতে কোনো পরিবর্তন আসে না। ক্লাসে ঢুকতে যাবে, ঠিক সেই সময় দরজায় অপেক্ষারত শাওনের সাথে তার দেখা হয়। শাওন অর্ণবকে দেখা মাত্রই তার গলার স্বর উঁচিয়ে বলে ওঠে, বাঘ আসছে রে বাঘ, সেই যে আমাকে ভয় দেখিয়েছিলি, সেই বাঘ আবার ক্লাসে ঢুকতে আসছে। অর্ণব চুপ থাকে, তার মুখে কোনো শব্দ আসে না। সে কেবল শান্ত চোখে শাওনের দিকে একবার তাকায়। বাঘ গভীর থেকে শিকার ধরে রে। এখন দেখছি তুই একদম চুপচাপ, কি মতলব তোর? অর্ণব এবারও নীরব থাকে। শান্ত তাকে এভাবে নীরব দেখে যেন আরো বেশি উত্তেজিত হয়। তা বাবা, তুই তো নতুন, তাও লাস্ট ইয়ারে কেন? জানিস আমিও তোর ক্লাসের একজন, তবে আমাদের এখানে উঠতে তো সময় লেগেছে। পড়ালেখা করে পরীক্ষা দিয়ে তবে এসেছি। তুই এই ভার্সিটিতে কিভাবে শেষ ইয়ারে ভর্তি হলি, তাও আবার কমার্স বিভাগে? কেমনে ম্যান, কোনো ধান্দা আছে নাকি? অর্ণব সামান্য হাসে, তার মুখে কোনো বিরক্তি আসে না। শান্তভাবে সে উত্তর দেয়, সবই উপরওয়ালার ইচ্ছে, তিনি সুযোগ করে দিয়েছেন। কথাটি বলেই অর্ণব ক্লাসে ঢুকতে যাবে, ঠিক তখনই শাওন পেছন থেকে ওর কাঁধে হাত রেখে টেনে ধরে। অর্ণব পিছনে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে চায়, কিন্তু শাওন অর্ণবের ডান হাতটি শক্ত করে ধরে তাকে ক্লাসের পাশে থাকা দেয়ালের সাথে চেপে ধরে।
অর্ণবের তখনও কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। সে শান্ত গলায় কথাগুলো বলে। নাম জানি না তোমার, তোমার সাথেই পড়ি, আমি তোমার ক্লাসমেট। আমার সাথে ভালো ব্যবহার করো, নইলে ভালো হবে না। শাওন অর্ণবের কথা শুনে হাসতে থাকে। তার হাসিটা ছিল বিদ্রুপাত্মক। হা হা হা, চুপ শালা, তোর সাথে আবার ভালো ব্যবহার করতে যাব আমি? কোথাকার কোন হরিদাস পাল এসেছিস? তোর মতো ছেলেকে তো আমি। শাওনের কথাটি শেষ করতে পারে না। অর্ণব শান্তভাবে ঘাড় থেকে শাওনের হাত সরিয়ে নেয়। আবারও সে ক্লাসে ঢুকতে যাবে, ঠিক তখনই শাওন অর্ণবের হাত ধরে তাকে আটকে রাখতে চায়। অর্ণব এবার শাওনের দিকে স্থির দৃষ্টি দেয়। এই দৃষ্টিতে কি থাকে তা কেউ জানে না, কিন্তু অর্ণব সেই মুহূর্তে শাওনের হাত শক্ত করে ধরে প্রচন্ড জোরে দেয়ালের সাথে ঠেসে ধরে। শাওন যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তামিম সহ বাকি ক্লাসের সবাই এই দৃশ্য দেখে অবাক হয়। নতুন ছেলেটা এমন ক্ষমতা রাখে? অর্ণব বিষয়টা বুঝতে পেরে দ্রুত শাওনকে ছেড়ে দিতে চায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। রাত্রি তার বান্ধবীদের নিয়ে সেখানে এসে হাজির হয়। দেখ দেখ, এই নতুন ছেলেটাও শাওনের মতো গুন্ডা, ভার্সিটিতে আসতে না আসতেই ঝামেলাতে জড়িয়েছে। আর কত দেখবো এসব? রাত্রি তার বান্ধবীদের ডেকে ডেকে কথাগুলো বলে। তার কথায় এক ধরনের ক্ষোভ থাকে। একদম বাজে একটা ছেলে। ক্লাসে এসেছে মাত্র 5 দিন হয়নি, এখনই এই অবস্থা। আর কোনো দিন যদি তোমার এমন অভদ্রতা দেখি, তোমাকে বের করে দেব আমি, ইডিয়েট ছেলে। একজন সিনিয়র স্যার তখন ক্লাসের দিকে আসছিলেন। তিনি সব দেখে অর্ণবকে বকা দেয়। অর্ণব সঙ্গে সঙ্গে শাওনকে ছেড়ে দেয়। শাওন যেন তার সাথে গায়ে পড়ে লাগতে আসে, কিন্তু পরিস্থিতি এখন উল্টে অর্ণবের দিকে চলে এসেছে। অর্ণব কোনো প্রতিবাদ না করে মাথা নিচু করে ক্লাসের শেষের দিকে বেঞ্চে হেঁটে যায়। সে চুপচাপ অভ্রের পাশে গিয়ে বসে। অর্ণবকে পাশে দেখেই অভ্র ভয় পেয়ে একটু ছিটকে সরে গিয়ে ফিসফিস করে বলে, ভাই আপনি আমার পাশে। অর্ণব তার বড় বড় চোখ তুলে অভ্রর দিকে কঠিন দৃষ্টিতে তাকায়। সেই দৃষ্টি দেখে অভ্র ভয়ে চুপ হয়ে যায়। অর্ণব একদম আস্তে করে বলে, তোকে না নিষেধ করেছি আমাকে ভাই বা আপনি করে না ডাকতে? কেন মনে থাকে না তোর? সরি ভাই, ভুলে গিয়েছিলাম। আবার আমাকে তুই করে বলবি? আর এখানে আমার আসল নাম কেউ যেন না জানতে পারে। একজন জানে আমার নাম পাল্টে অনিক বলেছি, তুই আমাকে অনিক বলেই ডাকবি, মনে থাকবে তো তোর? ঠিক আছে, আপনি সরি তুই যখন বলেছিস তখন মনে থাকবে ভাই, কিন্তু স্যাররা তো আপনাকে অর্ণব বলে জানে। না, অ্যাডমিট কার্ডে নাম অনিক দেওয়া। চুপ থাক এখন। অর্ণব অভ্রের এমন তোতলা কথা শুনে ঠোঁট টিপে হাসতে থাকে। ওদিকে আশরাফ স্যার তার কমার্স ক্লাস শুরু করে দিয়েছেন। এটি হিসাব বিজ্ঞানের ক্লাস। সবাই মনোযোগ দিয়ে স্যারের ক্লাস লেকচার শুনছে, কিন্তু অর্ণব অমনোযোগী হয়ে জানালার বাইরের দিকে তাকিয়ে থাকে আর হাতের আঙ্গুলের মাঝে কলম ঘোরাতে থাকে। অর্ণবের এই অমনোযোগিতা স্যারের নজর এড়ায় না। এই যে ছেলে, ক্লাসে অমনোযোগী কেন তুমি? দাঁড়াও। আশরাফ স্যার যখন কড়া গলায় অর্ণবকে দাঁড়াতে বলেন, তখন সারা ক্লাসে পতন নীরবতা নেমে আসে। সবাই চুপচাপ অর্ণবের দিকে তাকিয়ে থাকে। শাওন ও রাত্রি দুজনেই অবাক চোখে অর্ণবকে দেখছে। নাম কি তোমার? অনিক। দেখতে তো গন্ডার মতো। কোথা থেকে আসছো? এই তো স্যার, গ্রাম থেকে পড়াশোনা করতে এসেছি। গ্রামের ছেলেরা এমনই হয়, বেয়াদব একটা। বলো তো, আমি যে হিসাবের মূল্যটা দিলাম সেটার 2টি ধাপ আছে। 2টি ধাপই জটিল এবং সহজই ঘটে। নাম কি কি সেই ধাপগুলার? জানি না স্যার। তা কেন জানবে? একটু আগেই তো বললাম, ক্লাসে মন না দিয়ে বাইরে তাকিয়ে থাকলে তো এমন হবেই। ক্লাসের প্রথম এসেই রংবাজি দেখাচ্ছ, পড়াশোনা যে কেমন হবে তা বোঝাই যাচ্ছে। যেটা বেটা গভেট কোথাকার। স্যারের এই কড়া কথা শুনে ক্লাসের সবাই অর্ণবের দিকে তাকিয়ে হেসে দেয়। রাত্রি আর শাওন যেন একটু বেশি হাসে। অর্ণব স্যারের কাছ থেকে বসার অনুমতি চেয়ে ধপ করে বেঞ্চে বসে গেল। অভ্র অবাক চোখে অর্ণবের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, ভাই চুপ। সরি আশিক, তুই তো সব পারিস, কিন্তু কেন বললি না? তুই তো আগের। সব সময় সব কিছু বলতে নেই, বুঝতে শিখতে হয়। ও। ক্লাস শেষ হয়।
অর্ণব সবার ক্লাস একে একে করে। সব ক্লাস শেষে এক সময় সে ক্লাস থেকে বের হয়। অর্ণব ভার্সিটির শহীদ মিনারের সিঁড়িতে একা বসে আছে। তার মন তখনও নিজের পুরনো আর নতুন পরিচয়ের দ্বন্দ্বে ডুবে থাকে। এমন সময় শাওন তার কাছে আসে। এই যে গুন্ডে, একা বসে আছিস কেন? আমার নাম আছে একটা, আমাকে নাম ধরে ডাকতে পারো। তুই এমন চুপচাপ থাকিস কেন? তোর মতিগতি ভালো ঠেকছে না। এমনিতেই ভালো লাগে তাই থাকি। ওকে, আজ থাক, কাল তোর সাথে আমার কথা হবে। আর শোন, রাত্রির সাথে তোর এত কিসের কথা হচ্ছে? রাত্রি হলো আমার সব কিছু। আমি ওকে ভালোবাসি, বুঝলি? ওর থেকে দূরে থাকবি। কথাগুলো বলেই শাওন চলে যায়। অর্ণব মনে মনে হাসে। তার সেই হাসিতে থাকে চাপা এক শক্তি। তবে আজকের ঘটনার পর সে আরও সতর্কতা মেনে চলার পরিকল্পনা করে। এই ভার্সিটিতে সে নিজের অস্তিত্ব জানান দিতে এসেছে। সব কিছু সে নতুনভাবে শুরু করতে চায়, নতুন পরিচয়ে। এমন এক পরিচয় যার অস্তিত্বের মাঝে তার পুরনো অন্ধকার আর ক্ষমতার দম্ভ যেন আর কোনোদিন হারিয়ে না যায়। অর্ণব আজ আবার ভার্সিটির গেটে পা রাখতেই তার পথ আটকে দাঁড়ায় কালো শার্ট পরা একটি ছেলে। অর্ণব যথেষ্ট ভদ্রতার সাথে তার দিকে তাকিয়ে থেকে বেশ অবাক হয়, কারণ সামনে দাঁড়িয়ে আছে তাদের পরিচিত তুর্য ভাই। অর্ণব অবাক চোখে তাকিয়ে চুপ হয়ে যায়। তুর্য তখন অর্ণবকে দেখে বেশ উচ্ছ্বসিত কণ্ঠে কথা বলে। আরে অর্ণব, তুমি এখানে? এই ভার্সিটিতে কি করছো তুমি? ভাই, এসেছি এই শহরটাকে নতুনভাবে সাজাতে। আমি আপনার এই ভার্সিটির লাস্ট ইয়ারে পড়ি। আমার আসল পরিচয় কেউ জানে না এখানে। এখন আমি অনেক নামে পরিচিত। কি, তুমি লাস্ট ইয়ারে পড়ো মানে? আমাকে হাসালে দেখছি। তুমি তো অনেক আগে অনার্স কমপ্লিট করেছো। তুর্য হলো অর্ণবের থেকে অনেক সিনিয়র। অর্ণব যখন কমার্স সাবজেক্ট নিয়ে অনার্স শেষ করে, তখন তুর্য ভাইদের ব্যাচ এই ভার্সিটি থেকে অনেক আগে চলে যায়। তাদের পরিচয় কেবল ভার্সিটিতে থাকা হিসেবে নয়, তাদের অন্য একটি গোপন পরিচয়ও থাকে, যা কেবল এই ভার্সিটিতে তুর্য, অভ্র আর অর্ণব জানে। সেই পরিচয়টা হলো তাদের ক্ষমতা ও প্রভাবের সেই পুরনো জগৎ। তুমি তো তাহলে ক্লাসে পড়াতে গোল্ডেন A+ পাবে। তুমি তো সব পারো। না ভাই, সব কিছুর মাঝে একটা রহস্য তো আছে। প্লিজ কেউ যেন না জানে আমি এখানে। এটা আমার নতুন জীবন। ওকে ওকে, বুঝেছি। ঠিক আছে, তুমি আমাদের সাথেই থেকো। ভার্সিটির অনেক প্রোগ্রামে তোমাকে রাখবো। এতে তুমি সব ভুলে যাবে আর সবাই তোমাকে ভালো ছেলে হিসেবে জানবে। ওকে ভাই। তুর্য ভাইয়ের সাথে কথা শেষ করে অর্ণব একটু হাঁটতেই অবাক চোখের সামনে দাঁড়িয়ে থাকে, কারণ ভার্সিটিতে ঢোকার রাস্তার পাশে বসার জায়গায় রাত্রি আর তার বান্ধবীরা বসে আছে, আর তাদের কিছু দূরেই শাওনরা দাঁড়িয়ে আছে। সবাই অবাক হয়ে অর্ণবকে দেখছে, কারণ তুর্য ভাইকে এখানে সবাই মান্য করে চলে। আজ অবধি তুর্য ভাই কারোর সাথে হেসে বা এত আপনভাবে কথা বলেননি, কেবল সবার কাছে নতুন পরিচিত এই অর্ণব নামের ছেলেটি ছাড়া। তাই সবাই একটু অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। কি এমন আছে এই ছেলেটার মাঝে যে তুর্য ভাই আসার সাথে সাথেই তাকে চিনে এত হেসে হেসে কথা বলছে? অর্ণব মনে মনে ভাবে, সে কি আবার কোনো ভুল করে ফেলল? সবাই কি তবে তার অতীতের ব্যাপারটা জেনে যাবে? না না না, তাকে আরও সতর্কতা মেনে চলতে হবে। এখন সবার কাছে গোবেচারা টাইপের ভালো ছেলে হয়ে থাকতে হবে। অর্ণব তার মাথাটা সামনের দিকে ঘুরিয়ে হাঁটছে। ঠিক তখনই রাত্রির ডাক আসে। এই ছেলে। অর্ণব থমকে দাঁড়ায়। ঘুরে তাকাতেই রাত্রি হাত তুলে তাকে ডাক দেয়। অর্ণব আস্তে আস্তে হেঁটে তাদের কাছে যায়। আপনাকে না বলেছিলাম আমাদের সালাম দিয়ে চলতে? আপনি একদম বেয়াদবের মতো চলে যাচ্ছিলেন। সালাম দেওয়া যায় মানুষকে, তবে সালাম নিয়ে গাদ্দারি করার কোনো মানে হয় না। ওকে, আসসালামু আলাইকুম। কথাগুলো বলে অর্ণব চলে আসবে, তখনই রাত্রি আবার বলে ওঠে, আপনি কি তুর্য ভাইকে চেনেন? কে তুর্য? যার সাথে একটু আগে কথা বললেন? না, আসার পথে ধাক্কা লেগেছিল দেখে সরি বলতে গিয়ে কথা হলো। কেন, কি হয়েছে? না, ঠিক আছে। বাসা কোথায় আপনার? আর শুনুন, আমাদের সম্মান দিবেন। ক্লাসে তো দেখেছেন আমরা পড়াশোনাতে কেমন ভালো, আর আপনি তো একদম হাবা, কিছুই পারেন না। তবে আপনার মাঝে কিসের জন্য একটা রহস্য লুকিয়ে আছে, তাই কথা বলি। না হলে আপনার মতো ছেলেকে পাত্তাই দিতাম না, বুঝেছেন? সব সময় আমাদের সম্মান দিয়ে দিবেন।
অর্ণব মুচকি হাসে। ওরা রেগে যায়। অর্ণব তাদের রাগ বা কথার কোনো ধারে না। অর্ণব হেঁটে চলে যায়। এবার সামনে দাঁড়ায় শাওন। শাওন তাকে ডাকে। কিরে, তোর তো দেখি বেশ ক্ষমতা। 2 দিন এসেই রাত্রি আর তুর্য ভাইয়ের সাথে ভাব জমিয়ে পেরেছিস, ব্যাপারটা কি? কেন? তাতে তোমার কি সমস্যা? সে যাই হোক, রাত্রির সাথে তুই কথা বলবি না, এই বিষয়ে পরিষ্কার করে দিচ্ছি। কেন? কথা বলতে তোমার কেন সমস্যা হবে? আমি তাকে ভালোবাসি। গত 2 বছর ধরে তার পিছনে লাইন মেরে যাচ্ছি। কেউ তার সাথে কথা বললে আমি তার হাত পা ভেঙে ফেলি। তোকে ওয়ার্নিং দিলাম। শোনো শাওন, তোমাকে একটা টিপস দেই। অর্ণব একটু ঝুঁকে এসে ফিসফিস করে কথাগুলো বলার ভঙ্গিতে বলে, যে যতই লাইন মারুক না কেন, সে মেয়ে যদি তোমার প্রতি ইমপ্রেস না হয় তবে কখনই তোমাকে পাত্তা দেবে না। সুতরাং তার সামনে এমন কিছু করো যেটা দেখে সে তোমার কথা ভাবে। এসব লাইন মারা দিয়ে আজকাল ভালোবাসা হয় না। কি হয় জানো? হয় কেবল মশা যেমন গায়ে বসলে চর মারতে যাওয়ার আগে উড়ে যায়, আর চরটা নিজের গায়ে লাগে, একদম তেমনই হয়। তুমি কেবল নিজেই কষ্ট পাবে। এই কথাগুলো বলে অর্ণব আর দাঁড়ায় না। সে শাওনকে হতভম্ব করে রেখে হেঁটে ক্লাসের দিকে চলে যায়। অর্ণবের কথাগুলো শাওনকে যেন মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। অর্ণব আবারও সতর্ক হয়। এই ভার্সিটিতে আর তার নতুন পরিচিতি ধরে রাখাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শাওন, লামিন, তামিম আর হাসান বুঝতে পারে না এই অর্ণব মানে অনেক নামের ছেলেটা এমন অদ্ভুত কেন। কথাটা শেষ করে অর্ণব হন হন করে হেঁটে চলে। শাওন হাবার মতো চেয়ে থাকে, কারণ এমন বুদ্ধিদীপ্ত এবং তীর্যক কথা সে আগে কখনোই শোনেনি। অর্ণবের কথায় তার অহংকারে যেন আঘাত লাগে। শাওন তখন রাগে তার বন্ধুদের দিকে তাকিয়ে বলে, আর আমি এতদিন তোরা এরকম টিপস দিস নাই কেন? নতুন ছেলে এসে আমাকে কথা শুনিয়ে গেল, তোদের দিয়ে কিচ্ছু হবে না, সব কর দপ্তরা। অর্ণব আর পেছনে তাকায় না। সে ক্লাসের দিকে হেঁটে যায়। ক্লাসে আসতেই এক এক করে রাত্রি, শাওনরা আর অভ্রও আসে। অর্ণব ক্লাসে ঢুকে অভ্রকে তার পাশে ডেকে নেয়। অভ্র নিঃশব্দে অর্ণবের পাশে এসে বসে। তাদের বসার কিছু সময় পর আশরাফ স্যার ক্লাসে আসেন এবং ক্লাস নিতে ব্যস্ত হন। আজ তিনি হিসাব বিজ্ঞানের এক নতুন অধ্যায় করাচ্ছেন। জটিল সব হিসাবের জালে তিনি সবাইকে আটকে দিচ্ছেন। অর্ণব বোর্ডের লেখা দেখে সে মুখ টিপে হেসে দেয়, কারণ অর্ণব এই বিষয়গুলো অনেক আগেই বেশ ভালোভাবে শিখেছে এবং আয়ত্ত করেছে। অর্ণবের এই হাসি স্যারের নজর এড়ায় না। স্যার তখন হেঁটে অর্ণবের কাছে আসে। তুমি আজই আসছো কেন? সমস্যা হচ্ছে তোমার? সরি স্যার। বেয়াদব ছেলে কোথাকার, পড়াতো পারবা না। তোমার চেহারা দেখেই বেশ বুঝতে পেরেছি। স্যার, চেহারা দেখে কি মানুষকে আসলেই চেনা যায়? জানার খুব ইচ্ছে হচ্ছে। মুখে মুখে তর্ক করছো, তোমার কি সাহস বেড়ে গেছে? না স্যার, জানার ইচ্ছে হলো তাই জিজ্ঞেস করলাম, তর্ক করছি না। যাই, অবশ্যই যাই। ও তাহলে বলুন না স্যার, আমি কেমন, আমার সম্পর্কে বলুন। কেমন আবার? তাতেল মার্কা, পড়া না পারা, লাস্ট বেঞ্চে বসা একটি গবেচারা টাইপের ছেলে তুমি। চালচন দেখে সেটা মনে হয়। ঠিক বলেছেন স্যার, আমি একদমই এরকম। ধন্যবাদ। স্যার অর্ণবের কাছ থেকে চলে যান। অর্ণব আবারও বসে পড়ে। অভ্র অবাক চোখে অর্ণবের দিকে তাকিয়ে হেসে দেয়, কারণ স্যার অর্ণব সম্পর্কে যা যা বলল তা মোটেও ঠিক নয়। ক্লাসের কেউ না জানলেও অভ্র কম বেশি জানে অর্ণব আসলে কী ধরনের ছেলে এবং তার মেধা কতটুকু। হাসিস কেন? সরি অনেক, আসলে স্যার যা যা বলল তা শুনে হাসলাম। তিনি কত ভুল বলল। চুপ, স্যার ঠিক বলেছেন, বেশি জানার দরকার নেই তোর। ওকে, তুই যখন বলছিস, তবে আপনাকে তুই করে ডাকতে কেমন যেন লাগছে ভাই, অস্বস্তি হয়। তোকে সেটাই করতে হবে। আর শোন, আমি আজ থেকে তোর রুমে থাকবো, এতে কেউ আমাদের বিষয়ে বেশি কিছু বুঝবে না। আচ্ছা ঠিক আছে। অর্ণব আর অভ্র দুজনে কথা বলছিল। ঠিক সে সময় রাত্রি চিৎকার করে ওঠে এবং স্যারের সাথে কথা বলে। স্যার, আমার গায়ে কে যেন এই কাগজটা ছুঁড়ে মেরেছে। এটা খুবই বাজে কাজ। কই দেখি।
কাগজটি ভাঁজ করা, একটু দো মোড়ানো অবস্থায় ছিল। স্যার সেটা ঠিক করে দেখে সেখানে কিছু একটা লেখা, আর লেখাটি যে অর্ণবের তা স্যার ধরে নিল, কারণ শেষে ওসিফ নাম দেয়া আছে। স্যার তখন কড়া গলায় জিজ্ঞেস করেন, আনিককে? কোন ছাত্র আনিক? অর্ণব সাথে সাথেই চুপ হয়ে যায়। সারা ক্লাসের দিকে সে একবার করে তাকিয়ে নিল, তার চোখে তখনও সেই রহস্যময় ভাব। স্যার আবারও জিজ্ঞেস করেন, আনিককে? এই ক্লাসে আনিক নামে কে আছে? সাথে সাথেই অনেক নামধারী অর্ণব হয়ে ওঠে, দাঁড়ায়। স্যার তার কাছে চলে আসে, কাছে এসেই ঠাস করে অর্ণবের গালে কষে একটি চড় মেরে দেয়। চড় মেরে তিনি রাগের সাথে বলেন, বেয়াদব ছেলে কোথাকার, নতুন এসেছো আর ক্লাসে 12টা বাজিয়েছো। তোমার মতো বেয়াদব ছাত্র আমি আর দেখিনি। পড়াতে পারবা না আর ক্লাসে এমন খারাপ কাজ করে বেড়াবা, এগুলা কি ধরনের? স্যারের কাছ থেকে চড় খেয়ে অর্ণব চুপ করে নিচের দিকে তাকায়। অর্ণবের ব্যাগের সামনে স্যার কাগজটি রাখে। অর্ণব সেটাতে দেখল লেখা, রাত্রি ভালোবাসি তোমাকে আমি আমার আবির রাঙা সকালে, ভালোবেসে তোমাকে এই অনেক সব সময়। লেখাটি পড়ে অর্ণব নিজেই অবাক হয়, কারণ সে এটা লেখেইনি। স্যার আরও অপমান করে অর্ণবকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বলে। স্যারের কথা শুনে অর্ণব চুপ করে দাঁড়িয়ে থাকে। স্যার তাকে আরও অপমান করে ক্লাস থেকে বের করে দেন। অর্ণব বের হবে এমন সময় শাওনের দিকে অকারণে চোখ চলে যায়। শাওন হাত তুলে ইশারায় বোঝায় যে কাজটা তারই, তবে অপরাধী এখন অর্ণব। অর্ণব বুঝতে পারে শাওন প্রতিশোধ নিয়েছে। অর্ণব ক্লাস থেকে বের হয়ে ক্লাসের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। তাদের ক্লাসের পাশেই ফোর্থ মাস্টার্সদের ক্লাস চলছে। সেখানে স্যার ইংরেজি করাচ্ছে। বোর্ডে ইংরেজি একটি বাক্য তুলে ধরে স্যার, সবাইকে বোঝাচ্ছে। স্যার কোনো এক সেন্টেন্সে এসে আটকে যান। এটি ন্যারেশনের জটিল একটি অধ্যায়, যার ঘোরে পড়ে স্যারও চুপ হয়ে বোঝার চেষ্টা করছে। স্যার তখন ছাত্রদের জিজ্ঞেস করে, তোমরা কি জানো এখানে কি হবে? কোন শব্দটি দরকার? লস হবে স্যার। এই শব্দটি ওই সেন্টেন্সে পুরোপুরি মাধুর্যতা আনতে সাহায্য করে। শব্দটি ব্যবহার করা দরকার, এতে বাক্যটি আরও মধুরভাবে ফুটে উঠবে। স্যার সহ বাকি ছেলে আর মেয়েরা হুট করে এমন সঠিক উত্তর শুনে বাইরে তাকায়। তারা দেখে দরজার কাছে নতুন একটি ছেলে দাঁড়িয়ে, যাকে কোনোদিন এর আগে ওরা দেখেনি। সবাই হয়তো ভাবছে ছেলেটি বড় ক্লাসের ছাত্র, তাই উত্তরটি বলে দিল। ইংলিশ স্যার তখন আন্দাজে বলে, দেখছো আমার ছাত্র বড় ক্লাসে পড়ে, অথচ পড়াটা এখনো মনে রাখছে। তোমরা কি শিখছো? সরি স্যার, আমি অনার্স 4th ইয়ারের অ্যাকাউন্টিংয়ের ছাত্র, আর এনারা সবাই আমার সিনিয়র। আমি আপনাদের পাশের ক্লাসে পড়ি। কথাটি বলে অর্ণব আর দাঁড়ালো না। সে সোজা হেঁটে বাইরে চলে আসে। বাইরে এসে দেখে তুর্য ভাই সহ আরও পরিচিত কিছু মুখ কোনো এক গাছের নিচে বসে বাদাম খাচ্ছে। তাদের সাথে কিছু মেয়েও আছে, যারা সবাই অর্ণবকে বেশ ভালো করে চেনে। তাদের সেই পুরনো ক্ষমতা ও প্রভাবের জগতের বন্ধু তারা। আরে অর্ণব যে, তুমি এখানে কি করছো? তুমি এখানে কেন? তোমার না এখন ক্লাস চলছে? অর্ণব এসেছে অন্য দরকারে, বাদ দাও তোমরা। আমরা যে নতুন সেমিনার করব সেটাতে অর্ণবকে রাখবো, কি বলিস সবাই? সত্যি? তাহলে তো বেশ ভালোই হবে। অর্ণব থাকলে তো কোনো ভয় নাই, আমরা তো জানি সে কতটা কি পারে। থাকবে তো অর্ণব? অর্ণব হয়ে ওদের সাথে বসে পড়ে আর মনে মনে ভাবতে থাকে, সবার কাছে ভালো হতে হলে আমার সিনিয়রদের সাথে থাকতে হবে, এদের সাথে ভালো কাজ করতে হবে, অন্ধকার জীবন থেকে বের হতে হবে। এটিই তার পরিবর্তনের একমাত্র পথ। ওকে, আমি থাকবো। আর কোনো দরকার পড়লে আমাকে জানাবেন, আমি আছি। আজ আসি ভাইয়েরা। অর্ণব কিছু দূর হেঁটে পেছনে তাকায়। সে দেখে তার ক্লাসের অনেকেই অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। সবাই অবাক হয়েছে ভার্সিটির সিনিয়রদের সাথে অর্ণব এত ভালোভাবে কথা বলেছে দেখে। অর্ণব শহীদ মিনারের কাছে এসে বলে, কারণ আজ অভ্রের সাথে তার রুমে থাকতে হবে। সে না আসা পর্যন্ত অর্ণব চুপচাপ বসে আছে। একটু পর অভ্র আসে। অর্ণব তার সাথে হোস্টেলের দিকে চলে যায়। এভাবেই দিনগুলো পার করতে থাকে অর্ণব নতুন পরিচয়ের আড়ালে।
পরের দিন অর্ণব বসে আছে শহীদ মিনারের সিঁড়িতে। ঢাকা ভার্সিটির চারদিকে সে নীরবে চোখ বুলিয়ে নিচ্ছে। তার মন তখন ডুবে থাকে পেছনের কিছু অন্ধকার জগতের চিন্তায়। সে জগতে ছিল কেবল রক্ত আর রক্তের গন্ধ। সেই জগৎ থেকে সে আজ এখানে এসেছে। কিছু স্মৃতি তাকে খুঁড়ে খাচ্ছে। 4 বছর আগের স্মৃতি তাকে যেন মনে করিয়ে দেয় মিথিলার কথা। মাথাটা নিচু করে অর্ণব গভীরভাবে এই পুরনো দিনের কথা ভাবছে। ঠিক সেই সময় শাওন এসে তার পাশে দাঁড়িয়ে প্রশ্ন করে, কিরে, এখানে একা একা বসে কি করছিস? অর্ণব মাথা তুলে শাওনের দিকে তাকায়। তার চোখে একটি ছোট্ট হাসি রেখা ফুটে ওঠে। শাওন তখন কিছুটা নরম সুরে কথা বলে, তোকে দেখে আমার কাছে যেমন মনে হয় তুই ঠিক তেমনটা না রে। আমি সেদিন তোকে কত বড় অপমানের মুখে ফেললাম, অথচ তুই নীরবে সব মেনে নিলি। অবশ্য আর কি বা বলবি, আমি হলাম এখানকার নেতা, সবাই আমাকে ভয় পায় রে। অর্ণব কোনো কথা বলে না, সে কেবল হাসে। অর্ণবের এমন রহস্যময় হাসির পেছনে বিশেষ কারণ থাকে। অর্ণব দুটো কারণে সাধারণত হাসে। হয় সে ভয়ঙ্কর কিছু করবে, নয়তো একদমই শান্ত থাকবে। এই পরিস্থিতিতে ভয়ঙ্কর কিছু করার কোনো প্রশ্নই আসে না তার, তাই সে হাসে। তবে সে এইভাবে হাসে যে অন্য সময় হলে তার সেই পুরনো ক্ষমতা ও প্রভাবের জগতে তার সামনে এসে কেউ কোনোদিন এভাবে কথা বলতো না। সবাই তার কাছে মাথা নত করে চলতো। অর্ণব প্রথমে সেই জগৎটাকে খুব আপন করে নিয়েছিল, কিন্তু একটি কালো ঝড়ের কারণে সব পাল্টে যায়। চুপ করে আছিস কেন, কিছু বল। জানি আমি ওটা করিনি, তবুও দোষটা আমাকে দেওয়া হয়েছে। সে যাই হোক, ভালো হয়ে যাও মিস্টার শাওন, ভালো কাজ করার চেষ্টা করো। কথাটি বলেই অর্ণব ক্লাসের দিকে হাঁটতে থাকে। শাওনও তার পেছন পেছন আসতে থাকে। একটু পর ক্লাস শুরু হয়। ক্লাসে ঢুকে অর্ণব একদম চুপচাপ থাকে। স্যার আসে, তিনি পড়া বোঝাতে থাকে, কিন্তু অর্ণব বরাবরের মতোই চুপচাপ বসে থাকে। পড়া না পারার কারণে স্যার তাকে অপমানও করে। সবাই অর্ণবের দিকে তখন হাস্যকর দৃষ্টিতে তাকায়। ক্লাস শেষ করে অর্ণব বাইরে আসে। তখনই তুর্য ভাই তাকে ডাকতে দেন। অর্ণব তখন সেই নির্দিষ্ট জায়গায় যায় যেখানে তুর্য ভাই দাঁড়িয়ে আছে। তুর্য তখন অর্ণবকে একটি সমস্যার কথা জানায়। আচ্ছা শোন, ভার্সিটিতে একটা সমস্যা দেখা দিয়েছে, ব্যাপারটা সামলানো দরকার। কি সমস্যা? আর বলিস না, নেওয়াজ নামে একটি ছেলে এই ভার্সিটিতে আসা যাওয়া করে। কত করে বোঝাইলাম কিন্তু সে শোনে না, সে খুব মস্তানি করে। নেয়াজ শাওনের কাজিন, সে মাস্তান? হি হি হি, বড় মাস্তান নাকি সে? হ্যাঁ, তা বলতে পারিস। কয়েকবার জেলেও খেটেছি, 2টি খুনও আছে তার নামে। বেশ ভয়ঙ্কর ছেলে। তো কি করে ও এখানে? বলিস না, ভার্সিটিতে এসে ছাত্রদের কাছে মাদক বিক্রি করে জোর করে, আর কেউ নিতে না চাইলে তাকে ধরে পিটায়। জানিসই তো, আমরা সেই পুরনো লাইন ছেড়ে দিয়েছি বলে আর কিছুই বলি না, বোঝানোর চেষ্টা করি তাকে, কিন্তু সে শোনে না। গত কয়েকদিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে, আবার আসবে। তাই বলছিলাম, এটাই বড় সমস্যা এখন। এটা কোনো সমস্যা হলো? জাস্ট কয়েক মিনিটের কাজ, এতে এত চিন্তার কি আছে? যতটা সহজ ভাবছিস ততটা না। তার একটা গ্যাং আছে, তারা সাথে করে অস্ত্র নিয়ে ঘোরে। তাদের সহজে সামলানো যাবে না। হি হি হি। অর্ণব আর কিছু বলে না, সে হেসে সেখান থেকে চলে আসে। তুর্য ভাইও সন্তুষ্ট হন, কারণ তুর্য জানে অর্ণবের এই হাসিটা অন্যরকম মানে বোঝায়। এখন যত বড়ই সমস্যা আসুক না কেন, অর্ণব তার পুরনো ক্ষমতা ব্যবহার করে সব ঠিক করে দেবে। অর্ণব পকেটে হাত দিয়ে হাঁটছে, কোনো দিকে তার নজর নেই। অর্ণব ভাবতে থাকে আবারও একটি কালো রাতের সমাধি হতে চলেছে। এই ভার্সিটিতে ভালো থাকার চেষ্টা করেও যেন সে পুরনো অন্ধকার জগৎ থেকে পুরোপুরি মুক্তি পাচ্ছে না। অর্ণব তখন গভীর চিন্তায় মগ্ন। তার পা যেন নিজে থেকেই চলছে। ঠিক তখনই সে কারোর সাথে ধাক্কা খায়। মাথা তুলে সামনে তাকিয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে রাত্রি। অর্ণবের ধাক্কা লাগার ফলে রাত্রির হাত থেকে তার ছোট ব্যাগটি মাটিতে পড়ে যায়। অর্ণব দ্রুত তা কুড়িয়ে তুলতে গিয়ে সে ব্যাগের ভেতরে থাকা একটি আইডি কার্ড লক্ষ্য করে।
ভালো করে কার্ডটি দেখে সে চমকে যায়। সেটা কেবল স্বাভাবিক কোনো পরিচয়পত্র নয়, সেটি হলো ক্রাইম জার্নালিস্ট রাত্রি অধরা এর আইডি কার্ড। এই নামটা পড়ে অর্ণব চমকে যায়। এই নামটি সে বহুবার শুনেছে তার পুরনো জগতে। ক্রাইম সংক্রান্ত খবরের জন্য রাত্রি নামটি খুবই পরিচিত এবং প্রভাবশালী। তবে তাকে কোনোদিন অর্ণব দেখেনি, কেবল তার কাজের মাধ্যমেই নামটা সে শুনেছিল। অর্ণব ভদ্র ছেলের মতো রাত্রির ব্যাগপত্র সব গুছিয়ে দেয় এবং সরি বলে সেখান থেকে চলে আসতে যাবে, ঠিক তখনই রাত্রি তাকে পেছন থেকে ডাক দেয়। সরি। কেন? কিসের জন্য সরি বলছো? সেদিন আসলে স্যারের কাছে ওভাবে বিচার দেওয়ার জন্য। আমি বুঝতে পারিনি ওটা শাওনের কাজ ছিল। তোমার উপর অন্যায় হয়েছে। ওকে, কোনো ব্যাপার না, এখন ভুলে যাও। রাত্রি আরো কিছু বলতে যাবে তার আগেই অর্ণব দ্রুত সেখান থেকে চলে আসে। অর্ণবের মনে তখন এক নতুন চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে মনে মনে ভাবে কেবলই সেই এখানে আত্মগোপন করে নেয়। তার সাথে আরো একজন আছে রাত্রি। এই মেয়েটি একজন ক্রাইম জার্নালিস্ট এবং সম্ভবত কোনো বিশেষ অনুসন্ধানে সে এখানে এসেছে। অর্ণব নিজেকে আরো বেশি সতর্ক করার কথা ভাবে, তাকে এড়িয়ে চলতে বলে। এদিকে অর্ণবের এমন ব্যবহারে রাত্রি বেশ অবাক হয়। অবাক হওয়ারই কথা, কারণ ভার্সিটির সব ছেলেই তার সাথে কথা বলতে ব্যস্ত থাকে, তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। আর অর্ণব নামের এই ছেলেটি কিনা কোনো কথাই বলল না, উল্টো কথা শেষ হওয়ার আগেই চলে গেল। কি এমন ভাব ওর? কি আছে তার মধ্যে? রাত্রি সব সময় অর্ণবকে খেয়াল করে দেখে। সে ক্লাসের কারোর সাথে মেশে না, কারোর সাথে কথা বলে না, কিন্তু সে বড়দের সাথে বেশি মেশে। তুর্য ভাই সহ সিনিয়রদের সাথে তাকে হাসতে এবং কথা বলতে দেখা যায়। কি এমন আছে এই ছেলেটির মধ্যে? রাত্রি ভাবতে ভাবতে তার বান্ধবীদের কাছে যায়, আর এদিকে অর্ণব ভাবতে থাকে সেই মাস্তান নিয়াজের কথা। কে এই নেওয়াজ? ভার্সিটিতে দিনের বেলায় এমন ক্রাইম করে চলে। তবে কি এই নেওয়াজের ব্যাপারেই রাত্রি জার্নালিস্ট এখানে এসেছে? হয়তো নেওয়াজকে নিয়েই সে কোনো অনুসন্ধান করছে। এইসব ভাবতে ভাবতে অর্ণব অভ্রর মেসে পৌঁছায়। সেখানে গিয়ে সে নেওয়াজ এবং রাত্রির বিষয়ে তার পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা শুরু করে। পরের দিন একটু তাড়াতাড়ি অর্ণব ভার্সিটিতে যায়। রাত্রির ওপর বিশেষ নজর রাখতে হবে, কিন্তু সারাদিন সে অনুসরণ করেও সেরকম কোনো অস্বাভাবিক কিছু খুঁজে পায় না। অর্ণব সবটা সময় রাত্রিকে ফলো করে তার দিকে তাকিয়ে থাকে। রাত্রি এই ব্যাপারটা বেশ বুঝতে পারে যে অর্ণব তাকে দেখছে। অর্ণব ক্লাসের দিকে যাবে, ঠিক তখনই রাত্রি তাকে ডাক দেয়। এই যে শোনো। কিছু বলবেন? আমাকে ওভাবে দেখছিলে কেন? আপনি কি আমার পেছনে লেগেছেন নাকি? সৌন্দর্যকে সবাই তার চোখের দৃষ্টির তৃপ্তি না মেটা অবধি দেখে, আমি শুধু দেখছিলাম। তাই নাকি? আপনার কথাবার্তা কিন্তু বেশ জটিল। কথাগুলো শেষ হতে না হতে একটি বড় জিপ গাড়ি ভার্সিটির ভেতরে ঢোকে। সাথে সাথেই ভার্সিটির সব ছাত্র ছাত্রীরা যেন এক ঝড়ে সব হারিয়ে গেছে। সবাই যে যার মতো দৌড়ে লুকিয়ে পড়ে। ভার্সিটিটা যেন একদম ফাঁকা মনে হয়। গাড়ি থেকে কালো রেইনকোট পরা ছেঁড়া ছেঁড়া প্যান্টের কম্বিনেশনে একজন লম্বা চুলের ব্যক্তি নামলো। তাকে দেখে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রাত্রি তখন দ্রুত অর্ণবকে বলে, এখান থেকে চলো, নেওয়াজ এসেছে, এক্ষুনি চলে যাও। কথাটি শেষ করতে না করতেই রাত্রি দ্রুত সেখান থেকে চলে যায়। অর্ণব সেখানেই দাঁড়িয়ে থাকে। নেওয়াজ সোজা অর্ণবের দিকে হেঁটে আসে। নেওয়াজ অর্ণবকে ভালোভাবেই দেখতে থাকে। এখন সারা মাঠে কেবল নেওয়াজ আর অর্ণব রয়েছে। অর্ণবও নেওয়াজের দিকে বেশ ভালোভাবে তাকায়। দূর থেকে তুর্য ভাইরা সবাই এই দৃশ্য দেখছে। তারা ভাবছে আজ কিছু একটা হবে। নেওয়াজ তার ঠোঁটে সিগারেট ধরিয়ে তাতে আগুন জ্বালাতে জ্বালাতে অর্ণবকে জিজ্ঞেস করে, কিরে সবাই চলে গেল, তুই কেন যাস নাই? সাহস দেখাস নাকি? দূর থেকে তুর্য ভাইরা সবাই এটা দেখছে। তারা ভাবছে অর্ণব এবার কি করে। নেওয়াজ আবার অর্ণবকে বলে, কথা বলিস না কেন? নতুন নতুন ভাব দেখাচ্ছিস। তুই কি নতুন এখানে? তাহলে আর জানবি কি আমার ব্যাপারে? সরে যা বলছি। কি সিংহকে জানার জন্য তার এলাকায় চলাচলের দরকার পড়ে না। দূর থেকে তার গর্জন শুনে আন্দাজ করা যায় সে কতটা হিংস্র।
অর্ণবের এমন জটিল কথা শুনে নেওয়াজ সিগারেট খাওয়া থামিয়ে দেয়। সে অর্ণবের দিকে কড়া দৃষ্টিতে চেয়ে থাকে। অর্ণব চলে আসতে যাবে, ঠিক তখনই নেওয়াজ অর্ণবের ডান হাতটি শক্ত করে ধরে ফেলে। অর্ণব মুচকি এসে আলতো করে হাতটি ছাড়িয়ে নেয়। নেওয়াজ তখন ড্রাগসের প্যাকেট বের করে বলে, ড্রাগস নিবি? ভার্সিটি তো এখন এটাই চলে। এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে এসব দরকার পড়ে না, দরকার হয় কলমের। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এত জ্ঞান দিচ্ছিস কেন? কোমরে এটা দেখেছিস? এটার কথা জানিস? নেওয়াজ অর্ণবকে তার কোমরে থাকা একটি ছোট্ট আকারের পিস্তল দেখায়। অর্ণব তখন জোরে হেসে দেয়। সবাই সেদিকেই তাকিয়ে আছে, কারণ নেওয়াজ যখন আসে তখন সবাই ভয়ে থাকে। আর তার সামনে কিনা নতুন এই ছেলেটি এভাবে কথা বলছে। অর্ণবের হাসি দেখে নেওয়াজ অবাক চোখে তাকায়। নেওয়াজ তখন শান্তভাবে জিজ্ঞেস করে, নাম কি তোর? নামটা না হয় অজানা থাকুক, পরে কোনো এক সময় পরিচিত হব আমরা। তোকে তো এখানেই মেরে দেবো আমি, সাহস কত? কথাটি শেষ করতে না করতেই নেওয়াজের একটি ফোন আসে। নেওয়াজ কলটি রিসিভ করার পর অর্ণবের থেকে কিছুটা সরে আসে, কারণ সে কল দিয়েছিল। সে হলো নেওয়াজের বাসার দারোয়ান। সে জানায় কে বা কারা যেন নেওয়াজের বাচ্চা আর স্ত্রীকে বেঁধে রেখেছে তার বাসাতেই। নেওয়াজের চোখ তখন রাগে আর বিস্ময়ের বড় হয়ে যায়। অর্ণব তখন মুচকি হাসে। নেওয়াজ রাগের সাথে বলে, আজ বেঁচে গেলি, পরে তোর খবর আছে। হি হি হি। সুযোগ একবার আসে, বারবার না, আর কখনোই দ্বিতীয়বার সুযোগ দেয় না। তবে রে শালা। নেওয়াজ কথাটা বলে অর্ণবের দিকে এগিয়ে আসে। অর্ণব আর দেরি করে না, নেওয়াজের কোমর থেকে পিস্তলটা টেনে বের করে। সেটা ঠিক করে ট্রিগারে একটা চাপ দেয়। নেওয়াজের কপালে গুলি লাগে। নেওয়াজ সেখানেই মারা যায়। এমন ঘটনার আকস্মিকতায় পুরো ভার্সিটি একদম থমকে যায়। শহরের বড় মাস্তান নেওয়াজকে মেরে ফেলেছে অর্ণব। সবাই ভয়ে যেন সরে গেছে দুহাত। রাত্রি ধীর পায়ে এগিয়ে আসে। তার মুখটা তখন ধীর প্রতিজ্ঞায় কঠিন। পেছন থেকে অর্ণবের একদম কাছে এসে সে স্থির হয়ে দাঁড়ায়। রাত্রি তার কাঁধের ব্যাগ থেকে দ্রুত একটি ছোট পিস্তল বের করে, যা সে এতদিন গোপনে বহন করত। পিস্তলটি অর্ণবের দিকে তাক করে ধরে সে কর্তৃত্বের সুরে বলে, হ্যান্ডস আপ। একটুও নাড়ার চেষ্টা করবে না, না হলে তোমাকে এক্ষুনি গুলি করা হবে। মাস্তান জগতের রাজা অর্ণব জুবায়ের, তোমাকে আমি গ্রেফতার করছি। রাত্রির মুখে নিজের আসল নাম এবং পরিচয়ের কথা শুনে অর্ণব ঘুরে তাকায়। তার চোখে তখন বিস্ময় নেই, আছে কেবল এক গভীর রহস্য। অর্ণব শব্দ করে হাসে। তার সেই হাসি যেন পুরো ভার্সিটির নীরবতা ভেঙে দেয়। দূর থেকে যারা এই দৃশ্য দেখছে তারা থমকে যায়। অর্ণব হাসতে হাসতে বলে, ওয়েলকাম সিবিআই অফিসার রাত্রি আহমেদ। অধরা, কি ভেবেছিলে আমি তোমার কথা জানি না? তোমার পরিচয় গোপন থাকবে? অর্ণবের কথা শুনে রাত্রির চোখ বড় হয়ে আসে। তার মুখে ফুটে ওঠে চরম বিস্ময়। সে এত গোপন পরিচয় নিয়ে কাজ করছে, ফেক পরিচয়পত্র বানিয়েছে, তবুও এই ছেলেটি তাকে চিনে ফেলেছে। ও, তাহলে তুমিও আমাকে চিনে ফেলেছো? ভালো, চলো তাহলে খেলাটা এবার শেষ করি। আর গত 4 বছর ধরে আমি তোমার পেছনে পড়ে আছি। তোমাকে ধরার কোনো ক্লু খুঁজে পাচ্ছিলাম না, অথচ তুমি আমার চোখের সামনেই ছিলে এতদিন। অনেক লুকোচুরি হয়েছে, এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আমাকে ধরতে পারবে না তুমি। আমার মিশন শেষ হয়নি। 4 বছর অপেক্ষা করেছো। 4 বছর আগে আমি কে ছিলাম সেটা কি দেখোনি, নাকি ভুলে গেছো সেই রাতের কথা? 4 বছর আগে তুমি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাব্বির রহমানকে গুলি করেছো। তোমার একমাত্র দুর্বলতা ছিল মিথিলা। তাকে সাব্বিরের লোক এই শাওনেরা তুলে নিয়ে যায়। আমি জানতাম মিথিলাকে এবং তোমাকেও তারা মেরে ফেলেছে, কিন্তু তুমি সেদিন মরনি। কিভাবে বেঁচে ফিরে এলে তুমি? সেটাই তো আমার বিস্ময়। রাত্রির কথায় অর্ণব শব্দ করে হাসে। সে দেখে দূরে শাওন ও তার বন্ধুরা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। তারা ভয়ে আছে, তারা ভয়ের কাছে আসার সাহস পাচ্ছে না, কারণ তারা জানে 4 বছর আগে তারা অর্ণবকে মারতে চেয়েছিল। সেই রাতের কথা তাদের মনে আছে। অর্ণব কিভাবে শাওনের ছোট ভাইকে তাদের সামনেই জবাই করে প্রতিশোধ নিয়েছিল। শাওন তারপর থেকে অর্ণবকে খুঁজেছে এবং বিশ্বাস করেছিল যে তারা সেদিন অর্ণবকে মেরে ফেলেছিল। কিন্তু কিভাবে অর্ণব বেঁচে এখানে ফিরে এসেছে? তবে কি শাওনদের জন্যই অর্ণব আবার ফিরে এসেছে?
এই কথাটা ভাবতেই শাওনদের যেন গলা শুকিয়ে যায়। অর্ণব তার হাসি থামিয়ে দেয়, তার চোখে তখন আগুন ঝরে। ধীরে ধীরে সে তার অতীতের কথা বলতে থাকে। 4 বছর আগে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর হয়ে কাজ করতাম। আমি ছিলাম তার ছায়া, কিন্তু শালা সাব্বির আমার সাথে বেইমানি করে। আমার জীবনের সবথেকে মূল্যবান সম্পর্কটা সে কেড়ে নিতে চেয়েছিল। আমি যখন একটা সাধারণ মেয়েকে ভালোবাসলাম, মেয়েটা তো খুব সাধারণ একজন ছিল। আমি তুর্য ভাই, আমরা সবাই একসাথে কাজ করতাম। জীবনটাকে বদলে ফেলতে চেয়েছিলাম। ভালোবেসেছিলাম একজন রিক্সা চালকের মেয়েকে, কিন্তু শালা সাব্বির সেটা মেনে নেয়নি। আরে সালা, নিজের খাই নিজের মতো চলি, আমার জীবন আমার, অথচ আমাকে চলতে হয়েছে সাব্বিরের মর্জি মতো। অর্ণবের চোখ ছলছল করে ওঠে। সেই গভীর রাতের কথা তার মনে পড়ে যায়। সে আবার বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমি এক বেশ্যাপল্লীতে এক মহিলার কাছে বড় হয়েছি। তাকে আমি মা বলে ডাকতাম। সে আমাকে তার নিজের ছেলের মতো ভালোবাসা দিয়েছে, গোপনে আমাকে পড়াশোনা করিয়েছে। সে বেশ্যা হলেও সে আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিল, আমি যেন ছিলাম তার ভবিষ্যৎ। অথচ সেই মমতাময়ী মাকে আব্বিরের লোকেরা নির্মমভাবে মেরে ফেলে। যখন আমি ভালোবাসলাম তখন সাউন্ডরা আমার ভালোবাসার মিথিলাকে তুলে নিয়ে যায়। আমি বারবার ভালো হতে চেয়েছি, কিন্তু আমার ভাগ্য শুধু অন্ধকার আর প্রতিশোধ লেখা ছিল। অর্ণব জোরে একটা নিঃশ্বাস নেয়। তার কণ্ঠস্বর তখন ধীরভাবে কথাগুলো বলে চলেছে, সবাই শুনছে। ভালো করেও, অথচ দিন শেষে আমি দোষী, আমি খারাপ, আমি মাফিয়া। আর তারা বড় নেতা বলে তাদের নাম তোমাদের মতো সৎ পুলিশের খাতায় ওঠে না, নাম ওঠে আমাদের মতো বেশ্যার কাছে মানুষ হওয়া অনাথ ছেলেদের। আমি তো ভুল কিছু করিনি। আমি মাস্তানি থেকে সবসময় নিজেকে দূরে রেখেছি, ভালো হতে চেয়েছি, এই লাইন ছাড়তে চেয়েছি। অথচ আমি বারবার ভালো হতে গিয়ে সাব্বিরের মতো লোকেরা আমার মাকে মারে, শাওন আমার ভালোবাসাকে মারে। বলো আমি কিভাবে ভালো থাকবো? অর্ণব স্থির দৃষ্টিতে রাত্রির দিকে তাকায়। তার চোখে তখন এক অব্যক্ত বেদনা। রাত্রির চোখে যেন জল জমতে শুরু করেছে। অর্ণব আবার বলে, এখন যখন ভালো হতে আসলাম, তখন তোমার মতো পুলিশ অফিসার এসে আমাকে ধরতে চায়। রাত্রি, তুমি শুনে রাখো, আমি না চাইলে পৃথিবীর কোনো পুলিশ আমাকে ধরতে পারবে না, তুমিও না। কারণ যে অর্ণবকে তুমি ধরতে চাও, সেই অর্ণবকে আমি আগেই মেরে ফেলেছি। এখন আমি শুধু ভয়ঙ্কর একজন। কথাগুলো বলে অর্ণব থামে। সে হাসতে থাকে শব্দ করে। তার সেই হাসি যেন সব কষ্ট আর প্রতিশোধের ভাষা বহন করে। রাত্রি এগিয়ে আসতে থাকে অর্ণবের দিকে, পিস্তলটা তার হাতে শক্ত হয়ে ধরা। অর্ণব স্থির হয়ে দাঁড়ায়। ঠিক এমন সময় কতগুলো পুলিশের গাড়ি ভার্সিটির মূল গেট দিয়ে তীব্র শব্দ করে ভেতরে ঢোকে। গাড়ির সাইরেন পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। রাত্রি অনেক খুশি, আজ তার মিশন কমপ্লিট হতে চলেছে। অর্ণব জুবাইরকে ধরার জন্য এই মুহূর্তের অপেক্ষাতেই ছিল সে 4 বছর ধরে। রাত্রি খুব দ্রুত এগিয়ে আসে অর্ণবের দিকে। সে তখন অর্ণবকে গ্রেফতার করার উত্তেজনা এবং সাফল্যে মগ্ন। ঠিক তখনই অনেকগুলো পুলিশ অফিসার অর্ণবকে দ্রুত ঘিরে ধরে। শাওনরা এই সুযোগে ভয়ে সেখান থেকে পালায়। তাদের চোখে তখনও অর্ণবের ফিরে আসার আতঙ্ক। আর অর্ণব তখন রাত্রির খুব কাছে এসে বিদ্যুৎ গতিতে রাত্রির হাতে একটা লাথি মারে। রাত্রির হাত ফসকে পিস্তলটা মাটিতে পড়ে যায়। অর্ণব এক মুহূর্ত দেরি না করে রাত্রিকে এক হাত দিয়ে পেঁচিয়ে ধরে। এরপর নিজের হাতে লুকানো পিস্তলটা বের করে রাত্রি মাথার দিকে তাক করে ধরে এবং পুলিশ অফিসারদের উদ্দেশ্য করে কঠিন কণ্ঠে বলে, কেউ যদি এক পাও এগিয়েছিস, তোদের এই অফিসারকে আমি এখানেই মেরে ফেলবো। সবাই হাত থেকে পিস্তল ফেলে দে এখনই। রাত্রিকে বাঁচানোর জন্য সব অফিসার একসাথে আর কোনো ঝুঁকি নিতে সাহস করে না। অফিসার সিয়ামও নির্দেশ দেয় পিস্তল ফেলে দিতে। তারা অর্ণবের নির্দেশ মেনে সঙ্গে সঙ্গে পিস্তল ফেলে দেয়। রাত্রিকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে দ্রুত পুলিশের একটি গাড়িতে ওঠে। এরপর তীব্র গতিতে সে রাত্রিকে সাথে নিয়ে ক্যাম্পাস থেকে পালিয়ে যায়। রাত্রিকে নিয়ে অর্ণব একটি নির্জন জঙ্গলে আসে। এই জঙ্গলটি এমন এক গোপন স্থান যেখানে অর্ণব আত্মগোপন করে থাকে। রাত্রিকে সে একটি খুঁটির সাথে শক্ত করে বেঁধে রাখে। তারপর শুকনো কাঠ সংগ্রহ করে আগুন জ্বালায়। রাতের অন্ধকার তখন ধীরে ধীরে নেমে আসে। অর্ণব রাত্রির
সামনে বসে। রাত্রির চোখে তখনও অর্ণবের প্রতি রাগ আর একরাশ ঘৃণা জন্ম নেয়। অর্ণব কিছু বলে না, সে কেবল আগুনের দিকে তাকিয়ে থাকে। এদিকে শাওনরা এক গোপন ঘরে বসে আছে। তাদের মনে তখনও অর্ণবকে নিয়ে চরম ভয় কাজ করছে। তারা কিছুতেই বুঝতে পারছে না অর্ণব কিভাবে বেঁচে ফিরল। 4 বছর আগে অর্ণবকে মারার মিশনে শাওন নিজেই অর্ণবের পেটে ছুরি মেরেছিল। সে অর্ণব তারই সামনে ফিরে এসেছে, অথচ তারা চিনতে পারেনি। তাদের মাথায় তখনও কাজ করছে না কোনো। শাওন, অর্ণব ফিরে এসেছে। আমরা কেউ বাঁচব না, আমাদের সবাইকে মরতে হবে, আমি নিশ্চিত। আরে থাম তো, অর্বন বেঁচে ফিরলো কিভাবে? এটা আমার মাথায় আসছে না। আমরা তাকে শেষ করেছিলাম। যেভাবেই হোক সে ফিরে এসেছে, আমাদের মারতেই হবে। এখন কি হবে? পুলিশও অর্ণবকে থামাতে পারবে না, সে একজন খুনি। তোরা এমন ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো, অর্বনকে আবার শেষ করব। এবার আমরা আরো সতর্ক থাকবো। কিন্তু কিভাবে? এবার তো অর্ণবের কোনো দুর্বলতা নেই। আগের বার তার মিথিলে ছিল। রাষ্ট্রমন্ত্রী সাব্বির আঙ্কেলকে মারার পর আমরাই তো ছিলাম নেওয়াজ ভাইয়ের কাছের লোক। নেওয়াজ ভাই আমাদেরকে অর্ণবকে মারতে তো পাঠিয়েছিল। অর্ণবকে না পেয়ে মিথিলাকে তুলে আনি। কিন্তু এবার কি হবে জানি না, কিন্তু এই শালা অর্বন আমাদের বড় ভাই নেওয়াজকে সবার সামনে মারলো। নেওয়াজের মতো লোকেও সে ছাড়লো না। ওকে মারতেই হবে। কোনো প্ল্যান আসছে না মাথায়, কি করি বল? কেউ কোনো কথা বলে না। তবে সবার মনে অর্ণবকে নিয়ে ভয় আর আতঙ্ক এমনভাবে বাসা বেঁধেছে যে তারা আর স্বাভাবিক চিন্তা করতে পারছে না। তাদের মনে পড়ে অর্ণব স্বরাষ্ট্রমন্ত্রী সাব্বিরকে মারে তার পালিত মায়ের জন্য। সে মিথিলাকে ভালোবাসতো। নেওয়াজ মিথিলাকে সরাতে চেয়েছিল, কিন্তু অর্ণব তা বুঝে যায়। মিথিলাকে সে বাঁচাতে পারেনি। শাওনরা মিথিলাকে নির্যাতন করে মেরে ফেলেছিল অর্ণবের সামনেই। 4 বছর আগে তারা যে চরম ভুলটা করেছিল, সেই ভুলের পরিণতি যেন ফিরে এসেছে আবার। কি করবে তারা? কোনো দিশা খুঁজে পায় না। ওদিকে অর্ণব জঙ্গলে রাত্রির জন্য বাইরে থেকে খাবার এনেছে। বিরিয়ানির একটি প্যাকেট সে রাত্রির দিকে এগিয়ে দেয়। রাত্রি তখনও রাগী চোখে তাকিয়ে আছে অর্ণবের দিকে। অর্ণব তখনও শান্তভাবে বলে, এভাবে তাকিয়ে থেকে লাভ নেই। পেটে ক্ষুধা থাকলে খেয়ে নাও। দেখো পুলিশ অফিসার, আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই। তোমাকে আমি কেবল ব্যবহার করেছি। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত তোমাকে আমার দরকার। এরপর আমি নিজেই ধরা দেব। তুমি আমার শেষ অস্ত্র। তুমি অনেক খারাপ অর্ণব। তোমার হৃদয় বলে কিছু নেই। তুমি একজন ঠান্ডা মাথার খুনি। কেন? তোমার সাথে প্রেম করে ছ্যাঁকা দিয়েছি নাকি? তাহলে তো খারাপই হতাম। তোমাকে ধরার জন্য আমাকে অনেক কিছু করতে হয়েছে, কিন্তু তুমি অনেক চালাক ছিলে। তোমার এই চালাকি তোমাকে ফাঁসাবে। সেটা আমি জানি। এখন ভালো মেয়ের মতো খেয়ে নাও। থাক, তোমার হাত খোলা যাবে না। আমি খাইয়ে দিচ্ছি। এরপর আমাদের অনেক কথা আছে। অর্ণব বিরিয়ানির প্যাকেট নিয়ে রাত্রির কাছে আসে। রাত্রির মুখের সামনে খাবার বাড়িয়ে দেয়। রাত্রি প্রথমে মুখ খোলে না, কিন্তু অর্ণব একটু ধমকের সুরে ঝাড়ি দিতেই রাত্রি বাধ্য হয়ে মুখ খোলে আর অর্ণব তার গালে খাবার তুলে দেয়। অর্ণব রাত্রিকে খাবার খাইয়ে দেয়। অর্ণবের দিক থেকে এক মুহূর্তের জন্য রাত্রির চোখ সরায় না। সে অপলক দৃষ্টিতে অর্ণবকে দেখেছিল। এভাবে এত যত্ন করে, এত মনোযোগ দিয়ে কখনো কেউ রাত্রিকে যত্ন করেনি। রাতের হিমেল হাওয়া বইছে। রাত্রির বেশ শীত লাগছে শুরু থেকে। অর্ণব তা বুঝতে পারে। অর্ণব তখন তার গা থেকে শার্টটি খুলে রাত্রির গায়ে পরম মমতায় পেঁচিয়ে দেয়। অর্ণব রাত্রির একদম কাছে এসে বসে। রাত্রির চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ওর দিকে। অর্ণব তখন রাত্রিকে আলতো করে নিজের কাছে টেনে নেয়, জড়িয়ে ধরে। রাত্রি প্রথমে কিছুটা ইতস্তত করে, যেন এই অপ্রত্যাশিত উষ্ণতা সে সহজে মেনে নিতে পারছে না, কিন্তু পরক্ষণেই সে নিজেকে স্বাভাবিক করে নেয়। অর্ণবের উষ্ণতায় রাত্রির আর শীত লাগে না। অর্ণব রাত্রিকে শক্ত করে জড়িয়ে ধরে তার অতীতের সেই গোপন আর ভয়াবহ কথাগুলো বলতে শুরু করে। আমি মিথিলাকে ভালোবাসতাম। সে ছিল গরিব রিক্সা চালকের মেয়ে। একদিন স্বরাষ্ট্রমন্ত্রী সাব্বির আমাকে গুলি করে। আমি প্রায় মরে যাচ্ছিলাম। রাস্তার পাশে পড়েছিলাম এক রাতে। সেই রাতে মিথিলা আমাকে তার বাবার রিক্সায় করে ওদের বাড়িতে নিয়ে যায়। আমাকে অনেক সেবা করে সে সুস্থ করে তোলে। মিথিলার সেই মমতাময়ী সেবাতেই আমি তাকে ভালোবেসে ফেলি। মিথিলাও আমাকে ভালোবাসে। অর্ণবের কণ্ঠস্বর তখন আবেগ আর যন্ত্রণায় ভারী হয়ে আসে। সে কাঁদছে। অর্ণব আবারও বলে, আমাদের দুজনের প্রেম সবার আড়ালে ভালোই চলছিল। আমি সে অন্ধকার জীবন ছেড়ে দিয়েছিলাম, কিন্তু
মিথিলাকে মরতে হয় কেবল আমার জন্য। 4 বছর আগে শাওনরা নেওয়াজের কথা মতো মিথিলাকে তুলে নিয়ে যায়। তাদের উদ্দেশ্য ছিল আমাকে চরম আঘাত করা। আমার সামনে মিথিলাকে ওরা ধর্ষণ করে। আমি কিছুই করতে পারছিলাম না। ওরা আমার ভালোবাসার মানুষকে অনেক কষ্ট দেয়। নিজেকে তখন সামলাতে পারছিলাম না আমি। ওরা আমাকে পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করে। আমার পেটে পিঠে ছুরি মারে ওরা। আমি জ্ঞান হারাই। যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি একা। মিথিলাকে আমি চিরতরে হারিয়ে ফেলি। রাতে আমি বেঁচে যাই। অনেক কষ্টে নিজেকে সুস্থ করি। নিজেকে এখানে আনতে, প্রতিশোধের চূড়ান্ত জায়গায় পৌঁছাতে আমার 4 বছর সময় লাগে। এই 4 বছরে নিজেকে আমি এত বেশি পরিবর্তন করেছি যে কেউ আমাকে চিনতে না পারে। আমি ছিলাম এক মৃত মানুষ। অর্ণব রাত্রির দিকে তাকাই, তার চোখে তখন এক গভীর আবেদন দেখা যাচ্ছে। অর্ণব বলে, রাত্রি, তোমার কাছে আমার একটি অনুরোধ। আমার মিশন শেষ না হওয়া পর্যন্ত দয়া করে আমাকে ধরবে না। আমি নিজেই ধরা দেব ওদের সবাইকে শেষ করে। তুমি আমাকে সেই সুযোগটা দাও। আমি চাই ন্যায় বিচার হোক। রাত্রি কোনো কথা বলে না, কেবল চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে অর্ণবের দিকে। তার চোখে তখন ঘৃণা নয়, বরং এক ধরনের সহানুভূতি আর বিশ্বাস কাজ করছে। অর্ণব আবার তাকায় রাত্রির দিকে। সে মুচকি হাসে। মেয়েটাকে তখন দেখতে খুব ইনোসেন্ট লাগছে। অর্ণব রাত্রিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। রাত্রি অর্ণবের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে, যেন এমন পরম শান্তি আর নিরাপদ আশ্রয় সে এর আগে কখনো পায়নি। অর্ণব রাত্রির মাথায় আলতো করে হাত বোলাতে থাকে। ধীরে ধীরে ক্লান্তি আর স্বস্তিতে রাত্রি ঘুমিয়ে যায়। ওদিকে ঢাকা শহরে পুলিশের অফিসার সিয়াম যেন পাগল হয়ে যায়। তার কারণ রাত্রিকে সে গোপনে ভালোবাসে। সে বাসায় রাত্রিকে বিয়ের প্রস্তাবও দিয়েছে, অথচ মাফিয়া অর্ণব জুবাইর তাকে জিম্মি করে নিয়ে পালিয়ে গেছে। অর্ণবকে কোথায় পাবে সে? সে সব অফিসারদের ডাকে। রাগে গজগজ করতে করতে সবাইকে নির্দেশ দেয়। সিয়ামের নির্দেশে সব অফিসার অর্ণবকে খুঁজতে বেরিয়ে পড়ে। সিয়াম তখন শহরের যত মাফিয়া আছে সবাইকে ডাকে। অর্ণবের ঠিকানা জানার চেষ্টা করে, কিন্তু অর্ণবের ভয়ে কেউ মুখ খুলতে চায় না। কারণ অর্ণব এই 4 বছরেও নিজেকে আরো ভয়ঙ্কর ভাবে তৈরি করেছে। তার নেটওয়ার্ক এখন আরো বেশি শক্তিশালী এবং দুর্ভেদ্য। সবাই জানে অর্ণবের সাথে লাগলে মৃত্যু নিশ্চিত। রাত্রি তখনও খুঁটির সাথে বাঁধা অবস্থায় বসে আছে। তার ঘুম ভাঙতেই সে দেখে